আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টাইমস অফ বাংলাদেশ বড় ধরনের একটা নিউজ করেছে, যেটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে, এবং সেই নিউজটাকে নিয়ে আবার ইত্তেফাক অনলাইন ভার্সনে তারাও নিউজ করেছে। সেই নিউজটা নিয়ে আজ কথা বলতে চাই। আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগে শেখ রেহানার অনুসারীরা কোণঠাসা, এটা মূল শিরোনাম। দ্বিতীয় শিরোনাম হচ্ছে শেখ রেহানার ঘনিষ্ঠদের দূরে ঠেলছেন শেখ হাসিনা। এর ভিতরে মোদ্দা কথাটা হলো, শেখ রেহানার বলয়ে যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। শেখ রেহানার বলয় এবং শেখ হাসিনার বলয় আলাদা আলাদা করা হয়েছে। সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ইউরোপে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী নানাভাবে সূত্র, কারো নাম উল্লেখ করা হয়নি। নিউজের মৌলিক বিষয়টা, আওয়ামী লীগ পুনর্গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে তার এই পুনর্গঠন উদ্যোগে যারা রেহানাপন্থী তাদেরকে তিনি বাদ দিয়ে তাদেরকে সরিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছেন। এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। আমি নিজেও এই বিষয়টাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমার কিছু প্রশ্ন এই নিউজ নিয়ে। শেখ হাসিনা যে শেখ রেহানার বলয়ের সবাইকে বাদ দিয়ে দিচ্ছেন, শেখ রেহানার বলয়ে কারা ছিলেন এমন কোন তথ্যপাত্র এই সংবাদে দেখিনি। শেখ রেহানা কি আওয়ামী লীগের রাজনীতিতে আলাদা একটা বলয় গড়ে তুলেছিলেন এমন কোন দৃশ্যমান অবস্থা অথবা অদৃশ্যমান অবস্থা কি কোথাও প্রতিভাত হয়েছে? আমি অন্তত দেখিনি। আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত, বা যারা জড়িত আমার চেয়ে অনেক পুরনো, তাদের কাছে খোঁজ খবর নিয়েছি। শেখ রেহানা কি কখনো আওয়ামী লীগের সভাপতি হতে চেয়েছেন, সাধারণ সম্পাদক হতে চেয়েছেন, প্রেসিডিয়াম মেম্বার অথবা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে চেয়েছেন? আমি আওয়ামী লীগের একসময় আইন সম্পাদক ছিলাম। আমার কাছে যে তথ্যপাত্র, তিনি কখনো এটা হতে চাননি। এমনকি শেখ রেহানার ছেলে মেয়েদেরকেও আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির কোনো পদে আনা যায়নি বা তারা আসেননি। অন্যান্য রাজনৈতিক দলে দেখা যায় ভাই, ভাবি, দেবর, বোন, নানাভাবে অনেকেই পদ পদবিতে থাকেন, সরকারেও থাকেন। শেখ হাসিনা একাধিকবার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ রেহানা কখনোই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী অথবা উপদেষ্টা বা অন্য কোনো পদবিতে আসেননি। তার কোনো ছেলে মেয়েদেরকেও কখনো এই জাতীয় কোনো পদ পদবিতে তিনি আনেননি। আমার কাছে যেটা প্রতীয়মান হয়, তাদের হয়তো এরকম অফার ছিল, তারা এই রাজনীতিতে আসতে চাননি বা সরকারে আসতে চাননি। একমাত্র তার দেবর জেনারেল তারেক সিদ্দিকী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। এছাড়া তার দুই মেয়ে, ছেলে, তারা অত্যন্ত উচ্চশিক্ষিত, তারা কেউ আসেননি, শেখ রেহানা আসেননি। এবং আওয়ামী লীগের অভ্যন্তরে কোনোদিন কিন্তু স্লোগান ওঠেনি যে শেখ রেহানাকে আওয়ামী লীগের এই পদে দেখতে চাই, এই পদে দেখতে চাই। প্রতিবেশী রাষ্ট্র ভারতে কিন্তু দলের সভাপতি, সাধারণ সম্পাদক কিন্তু একই পরিবারে দেখা গেছে। বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়া চেয়ারম্যান, তার পুত্রকে কো চেয়ারম্যান এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও দলের গুরুত্বপূর্ণ দলে দেখা গেছে। জাতীয় পার্টিতে একই অবস্থা দেখা গেছে। জেনারেল এরশাদ দলের দায়িত্বে, তার ভাই দায়িত্বে, তার স্ত্রী দায়িত্বে। ব্যতিক্রম আওয়ামী লীগ, যেখানে কখনোই এইরকম ভাবে কাউকে আনা হয়নি। যে মৌলিক প্রশ্নগুলি নিয়ে আজ কথা বলছি, যারা বলছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আমার প্রশ্ন, শেখ হাসিনার কাছে কি ওই ব্যক্তিরা যারা নাম প্রকাশ অনিচ্ছুক, তারা এত ঘনিষ্ঠ যে তাদের কাছে শেখ হাসিনা বলেছেন, আমি শেখ রেহানার বলয়ে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি? শেখ হাসিনা কি ইউরোপে থাকা সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী বা নেতাদেরকে বলেছেন যে শেখ রেহানার সঙ্গে যাদের ঘনিষ্ঠ তাদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি? আমার জানা মতে কেউ এভাবে বাইরে কথা বলেন না।
আর শেখ হাসিনা যদি তাদেরকে না বলে থাকেন, তাহলে তারা কি করে জানলেন যে শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে যাদের সম্পর্ক বা কথিত শেখ রেহানা বলয় তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন? এখন তাহলে প্রশ্ন ওঠে, তাহলে কি শেখ হাসিনা এই সংবাদের প্রতিবেদক বা তাদের সোর্সকে বলেছেন যে আমি কিন্তু রেহানার সঙ্গে যারা ঘনিষ্ঠ বা রেহানা বলয় নামে যাদের কথা বলা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি? তাহলে সোর্সটা কোথায়? শেখ হাসিনার কাছে কি শেখ রেহানার চেয়ে ঘনিষ্ঠ কেউ আছে? তার ছেলেমেয়ের কথা যদি বাদ রাখি, কখনো কখনো তার ছেলেমেয়ের চেয়েও দেখা যায় শেখ রেহানাকে তিনি নিভৃতচারী, ছায়াসঙ্গী, সাধারণের ভিতরে অসাধারণ হয়ে অনুপ্রেরণাদায়িনী হিসাবে শেখ হাসিনার সঙ্গে সুখ এবং দুঃখে সব সময় থাকেন। শুধু ক্ষমতার ভাগাভাগি করতে দৃশ্যমান কোথাও আমরা দেখছি না। ঢাকায় সংসদ ভবন এলাকায় খোলা আকাশের নিচে একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিচ্ছিল। হঠাৎ করে উচ্ছ্বসিত হয়ে মাইক্রোফোনে স্লোগান মুখরিত হয়ে উঠলেন শেখ রেহানা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পরে তিনি বলে উঠলেন জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমি সেখানে উপস্থিত ছিলাম। শেখ হাসিনা বারবার হাত নেড়ে নো নো নো, শেখ হাসিনার উপর কোনো জয়ধ্বনি হবে না। আমার বাড়ি টুঙ্গিপাড়ার থেকে একটা কাছাকাছি। আমি বিভিন্ন সময় শেখ হাসিনা এবং তার পরিবার টুঙ্গিপাড়ায় যখন যান, অনেক সময় থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি কিভাবে দুই বোন একত্রে চলেন। বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যাওয়ার পরে তাকে রিসিভ করতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দাঁড়ালেন। শেখ রেহানা কিছুটা দূরে ছিলেন। কারো দৃষ্টি এড়ায় নাই। শেখ হাসিনা রেহানাকে কাছে নিয়ে তাকে নিয়ে সঙ্গে রিসিভ করলেন। এটা শুধু এখানে না, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাশে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতেন। শেখ রেহানা পার্টিসিপেট করতেন না। একমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর একটি প্রোগ্রামে তাকে দিয়ে বক্তব্য রাখানো হয়েছিল বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে। এছাড়া দলীয় কোনো, এমনকি আওয়ামী লীগের যত জাতীয় সম্মেলন হয়, কাউন্সিল, সেখানেও শেখ রেহানা মঞ্চে গিয়ে কোনো বক্তব্য রাখেন না, মঞ্চেও যান না। রাজনীতির প্রতি তার নির্লিপ্ততা, প্রচারহীনতা, প্রচার বিমুখ অবস্থা দৃশ্যমান হয়। আমার জানা মতে তিনি কখনো কোনো বড় ধরনের কাউকে, তার পছন্দের লোককে নিতে হবে এ নিয়ে তার বড় বোনের সঙ্গে কোনো বিরোধ হয়েছে বা দর কষাকষি হয়েছে বা সম্পর্কের কোন রকম অবনতি ঘটেছে, এরকম তথ্য নেই। একটা সময় নানা রকম প্রচারণা ছিল যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে শেখ হাসিনার দূরত্ব ভেঙে যাচ্ছে আওয়ামী লীগ। সেটা খুব সুবিধা হয়নি। একটা সময় শেখ হাসিনা এবং তার কাজিনদের সঙ্গে শেখ সেলিম, শেখ হেলাল, আবুল হাসনাত আবদুল্লাহ, নূরে আলম চৌধুরী লিটন, অন্যান্যদের সঙ্গে বিরোধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা এখন একা হয়ে পড়েছেন। আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে দেখেছি তাদের বন্ডিংটা খুবই স্ট্রং, পৃথক হয়নি। মাঝে মধ্যে কিছু অজ্ঞাতনামা পোর্টাল থেকে বলা হতো শেখ রেহানাই প্রধানমন্ত্রী হতে চান। শেখ রেহানাকে কেউ কেউ বোঝাচ্ছে আপনিও তো বঙ্গবন্ধুর কন্যা, আপনি কেন বঞ্চিত থাকবেন। কেউ কেউ বলতেন রাষ্ট্রপতি হচ্ছেন শেখ রেহানা। আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী কখনোই শেখ রেহানা এ জাতীয় কোনো আগ্রহে সম্মতি হননি, কাউকে এ জাতীয় আগ্রহ প্রকাশ করতেও তিনি অনুপ্রাণিত করেননি, প্ররোচিত করেননি। বরং ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জার্মানি থেকে ভারতে ফিরে আসা ছায়াসঙ্গী হয়ে বড় বোনের সঙ্গে শেখ রেহানা রয়েছেন। শেখ রেহানার পারিবারিক জীবন হওয়ার পরেও তিনি বঙ্গবন্ধু কন্যাকে মায়ের স্থানে রেখে সেভাবেই সম্পর্ক রেখেছেন। শেখ হাসিনার সন্তানদের যখন
একেবারে শিশু অবস্থা রেখে তিনি ঝুঁকি নিয়ে দেশে এলেন, তখন সেই সন্তানদের মায়ের স্নেহে লালন পালন করে বাড়িয়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন শেখ রেহানা। শেখ রেহানা শেখ হাসিনার বোন হলেও আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে তিনি বড় বোনকে বোধহয় মায়ের মতো করেই দেখেন। যারা নতুন প্রজেক্ট নিয়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানার ভিতরে বিভাজনের জন্য, দেখুন শেখ হাসিনা এবং শেখ রেহানার ভিতরে বন্ডিংটা এত স্ট্রং, একে অপরের ছায়া সঙ্গী, একে অপরের প্রেরণা দায়িনী। শেখ রেহানা সেই অর্থে একজন অত্যন্ত সাদামাঠা জীবনযাপন করা মহিয়সী নারী। তাকে নিয়ে গ্রুপিং করাবার জন্য অথবা দলের ভিতরে উস্কে দিয়ে আবার কিছু করাবার জন্য যদি আওয়ামী লীগের ভিতরেও কেউ নানা রকম সংবাদ তৈরিতে বানোয়াট গল্প কাহিনী সরবরাহ করেন, এটা অনৈতিক। আজ আওয়ামী লীগ একটি বিপন্ন অবস্থায়। এ সময়ে গণমাধ্যমে রসালো সংবাদ পরিবেশনের জন্য মনের মাধুরী মিশে তথ্য সরবরাহ যদি আওয়ামী লীগের কেউ ইউরোপে থেকে, ভারতে থেকে বা দেশে থেকে সরবরাহ করেন, সেটা অনৈতিক, দলের আদর্শের পরিপন্থী। আমার বিশ্বাস এসবে সফল হবেন না কেউ। শেখ রেহানার ধমনীতে যার রক্ত, শেখ হাসিনার ধমনীতে তারই রক্ত। বিদেশে সফর করতে গেলেও আমি দেখেছি শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। তার আত্মার সম্পর্ক তার বোনের সঙ্গে এত নিবিড় এবং একে অপরের দুঃখ বেদনাকে যেভাবে উপলব্ধি করেন, এটাকে বিভাজন করা যাবে না। তারা জীবনে মরণে একে অপরের ছায়া সঙ্গী, শুধু না সার্বক্ষণিক সঙ্গী। শেখ রেহানা বর্তমানে দিল্লিতে অবস্থানরত। শেখ হাসিনার কাছে না থেকে তিনি ইংল্যান্ডে তার মেয়েদের কাছে বা তার ছেলের কাছে থাকতে পারতেন। তিনি সার্বক্ষণিকভাবে তার মাতৃ সমতুল্য বোনের কাছে থাকেন। এটা থেকে প্রতীয়মান হয় বোনের দুঃসময়ে শেখ রেহানা সার্বক্ষণিকভাবে তার সঙ্গী, শুধু ছায়া সঙ্গী না, বাস্তবে সঙ্গী। এটা যখন তাদের বাবা মা বেঁচে ছিল তখনও কিন্তু তাদের ভালোবাসাটার নিগড়টা কত প্রগাঢ় ছিল। শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার সময় কিন্তু তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে যান। সেটাই হয়তো আল্লাহর অশেষ রহমত যে সে কারণে শেখ রেহানাও মৃত্যুর হাত থেকে বেঁচে যান। আমি সেটা বলছি না, আমি বলছি সে সময় নবদম্পতি হিসাবে বিদেশে যাবার সময় তিনি তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। সম্পর্কটা এমন যে সম্পর্কের বিভাজন হয়নি কখনো। এই দীর্ঘ পথ পরিক্রমায় কত চড়াই উতরাই গেছে। শেখ হাসিনাকে কতবার হত্যার চেষ্টা করা হয়েছে, কতবার ঝুঁকি এসেছে, কতবার তিনি কারাগারে গেছেন, কত ঘটনা ঘটেছে। এমনকি 2024 জুলাই সন্ত্রাসের সময়ও, ওই উত্তাল রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সময়ও শেখ হাসিনার পাশে কিন্তু শেখ রেহানা। ওই যে বললাম, জীবনে মরণে তারা অবিচ্ছেদ্য। সেই সত্তাটা তাদের এমনভাবে মিশে আছে, এখানে কেউ বিভাজনের চেষ্টা করে লাভ হবে না। আওয়ামী লীগ কিভাবে গঠিত হবে সেটা আওয়ামী লীগের সাংগঠনিক স্ট্রাকচার আছে। আওয়ামী লীগের প্রধান হিসাবে, আওয়ামী লীগের প্রাণশক্তি হিসাবে শেখ হাসিনার রানিং মেট কারা হবেন, কাদের তিনি কম্পিটেন্ট মনে করেন, সেটা শেখ হাসিনা ডিসাইড করবেন। ভারত উপমহাদেশে শেখ হাসিনার চেয়ে রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা অর্থাৎ প্রবীণ রাজনীতিক আর দ্বিতীয় কেউ নাই। তার চেয়ে বেশি সময় ধরে কেউ রাজনীতি করে না। দীর্ঘকাল বিরোধী দলের রাজনীতি করেছেন, সরকারি দলের রাজনীতি করেছেন, আন্তর্জাতিক পরিসরে রাজনীতি করেছেন,
চড়াই উতরাই অতিক্রম করে এগিয়ে আসা শেখ হাসিনা এখন রাজনীতিতে পরিপক্ক। নিজের পরিপক্কতা শুধু নিজের থেকে আসে নাই, তার বাবার ঝঞ্ঝা বিক্ষুব্ধ ভয়াল সংগ্রাম জীবন থেকে তার শিক্ষা রয়েছে। শেকড় থেকেই তার শিক্ষা, শেকড় থেকে তিনি শিখরে পৌঁছেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছেছেন। এই শিখরে অটোমেটিক পৌঁছান নাই, দুর্ঘটনাবশত তিনি রাজনীতিতে আসেন নাই। অভিজ্ঞতা, শিক্ষা এবং নিজের জীবন দিয়ে রাজনীতির পরিপূর্ণ সিদ্ধি অর্জন করেছেন যিনি, তার থেকে রেহানাকে বিচ্ছিন্ন করা বা দলের ভিতরে উস্কে দিয়ে নতুন কিছু করা সম্ভব হবে না। শেখ হাসিনা, শেখ রেহানা বঙ্গবন্ধুর বেঁচে থাকা দুই কন্যা, বাঙালি জাতির আরাধ্য সাধনার সম্পদ, বাঙালি জাতির স্বপ্ন বাস্তবায়নের সম্পদ, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তারা রিফ্লেক্টেড ইমেজ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানের ক্ষেতে বান বয়ে যাওয়া, শ্রমিকের কলকারখানার শব্দ, মধ্য নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শান্তি, আশাকাঙ্ক্ষার চাহিদার সবকিছুর মাঝেই শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানা অগ্রসরমান উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ। শেখ হাসিনা, শেখ রেহানা তারা বঙ্গবন্ধুর উত্তরসূরি, মানে হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকায় মিশে থাকা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা, শেখ রেহানা। মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রণয়নে লাভ হবে না। সংবাদ প্রণয়নে যদি কেউ আত্মঘাতী ভূমিকা রেখে আওয়ামী ঘরানার কেউ উস্কে দিয়ে এ জাতীয় বানোয়াট গল্প তৈরি করান, সেটা আত্মঘাতী। এই আত্মঘাতী কাজকর্ম করে কেউ লাভবান হতে পারেনি। আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা করে অনেকবার অনেক উদ্যোগ নিয়েছেন, লাভ হয়নি। আওয়ামী লীগের প্রাণশক্তি শেখ হাসিনা, তার কোনো ভুল নেই তা বলছি না। একজন মানুষ হিসাবে তার দল পরিচালনায়, সরকার পরিচালনায় অসংখ্য ভুল থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা এবং শেখ রেহানা। এর মাঝখানে কোনো দাড়িকমা সেমিকোলন নেই। আপনি যে প্রশ্ন না, আপনি যে বিষয়টা সামনে আনলেন, আপনি তো কোনো প্রশ্ন না, আসলে একটা বিষয় তুলে ধরেছেন যে এই যে তোফায়েল আহমেদ নিজে মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, কওমি মাদ্রাসা করেছেন, এবং আওয়ামী লীগের প্রত্যেক এমপির একটা করে মসজিদ মাদ্রাসা আছে। শুধু আপনি কিন্তু মসজিদের কথা ভুলে গেছেন। আপনি শুধু মাদ্রাসা, প্রত্যেকের কমপক্ষে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা, এটা মিনিমাম। আর কত শত মসজিদ মাদ্রাসা যে উদ্বোধন করছে ওটা তো হিসাব নাই। আর কত সুবিধা যে মৌলবীদের, কত ওয়াজের যে, কত হাজার হাজার ওয়াজ মাহফিলের যে তারা আওয়ামী লীগের লোকেরা এবং বিএনপির লোকেরা, কারণ এরাই তো সভাপতি সেক্রেটারি থাকে, ধর্মসভার অনুষ্ঠান সভাপতি থাকে, এবং তারা বিশাল একটা অ্যামাউন্ট দেয়, মানে সরাসরি তারা অর্ধেক খরচ দেয়। আওয়ামী লীগ বিএনপির এই গত 17 বছরের যদি হিসাব ধরে, আওয়ামী লীগের শত কোটি টাকা তারা খরচ করেছে ওয়াজ মাহফিলের জন্য ব্যক্তিগতভাবে। সরকারি সুবিধা দিয়েছেন, ব্যক্তিগত টাকা দিয়েছেন, তার কর্মীদের দিয়েছেন, তার কর্মীরা টাকা উঠিয়ে দিয়েছে। তারপরেও আওয়ামী লীগ হচ্ছে হিন্দুদের দল। মানে কার ভাষায় জামাতিদের ভাষা, কার ভাষায় হেফাজতের ভাষা, কার ভাষায় সামরানাই পীরের ভাষা, কার ভাষায় খেলাফতে মজলিসের ভাষা, কার ভাষায় স্বাধীনতা বিরোধীদের ভাষা। এরা হচ্ছে, আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল, এরা কাফেরের দল। আওয়ামী লীগ যত কিছুই করুক, আমি জানি আওয়ামী লীগ বলবো ওরা বলে তাতে আমার কি, না ভাই, তাতে কিছু যায় আসে। ওই যে ওদের যে বলতে সুযোগ দেন, আপনারা প্রতিবাদ করেন না। আপনি বাংলাদেশের কোন আওয়ামী লীগের মাঝারি সাইজের নেতাকে কোনোদিন বলতে শুনেছেন এই কথা প্রতিবাদ করছে? তারা করে নাই, করে নাই। বরং আমি প্রতিবাদ করেছি বলে আমারও সমালোচনা করেছে আওয়ামী লীগের অনেক লোক। বিএনপিরা তো আমাকে সমালোচনা করেই, জামাতেরা তো আমার নামই শুনতে পারে না, কারণ ওরা আমার নাম শুনতে পারুক এটা আমি চাইও না। কারণ জামাত যার নাম শুনতে পারে তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে কোনো না কোনো প্রীতি আছে। আমি মনে করি জামাত যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার মধ্যে দাল মেকুস কালা হয়, আপনার মধ্যে গিল্টি আছে। জামাত কোনোদিনই
তোফায়েল আহমেদের মতো লোককে ভালোবাসতে পারে না। হেফাজত কোনোদিনই তোফায়েল আহমেদকে ভালোবাসতে পারে না। কারণ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না। কারণ তারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না, আগেও বলেছি। এই যে এত কওমি মাদ্রাসা, প্রত্যেকটা কওমি মাদ্রাসা ৯৫% ছাত্র কিন্তু আওয়ামী লীগের যারা হিন্দুর দল। আওয়ামী লীগ কাফেরের দল। মুক্তিযুদ্ধ করেছে, ভারতের দালালি করেছে আওয়ামী লীগ। প্রত্যেক মাদ্রাসায় এটা শিখায়। বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে, সেখান থেকে সে সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ হইতে পারে। যেমন আমার পরিচিত একজন আছে, সারা জীবন সে আওয়ামী লীগের সমালোচনা করেছে। চাকরি নেওয়ার পরের দিন থেকে সে আওয়ামী লীগ করে। কারণ তাকে একটা চাকরি, একজনের কথা বললাম, মাদ্রাসায় পড়তো সে, তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। বাংলাদেশের মাদ্রাসা না, বিশ্ববিদ্যালয়ের পড়া অনেক আওয়ামী লীগের লোক কিভাবে আওয়ামী লীগের ৪ মূলনীতি বিশ্বাস করে না? কোনো না কোনোভাবে মৌলবীদের প্রভাব আছে। কোনো না কোনোভাবে। আওয়ামী লীগের অনেক লোক বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না। আমি নাম ধরে, ধরে বলে দিতে পারবো। এমনকি কয়েকজন নেতাও আছে, নাম ধরে, ধরে বলে দিতে পারবো। তারা স্বীকার করবে না এখন। কিন্তু আপনি ইন্টারভিউ নেন, দেখবেন বাট কিন্তু এগুলো যোগ করবে। আপনি বলবেন বঙ্গবন্ধু জাতির পিতা, তারপর ধর্মনিরপেক্ষতা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের চেতনার বিরাট অংশ। হ্যাঁ, আমি আপনার সাথে আংশিক একমত। আওয়ামী লীগের অনেকেই তার আদর্শে ছিল না, এখনো নেই। ছিল না মানে কি? এখনো কিছু, কিছু মানুষ আওয়ামী লীগের আদর্শে নেই। নেই, থাকতে পারে না। আপনি তাদের সাথে বঙ্গবন্ধু জাতির পিতা এটা নিয়ে আলোচনা করেন, আর ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি আওয়ামী লীগের মানে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত, তারা বলেছে তারা সরিয়ে আনছে। আমার ফেসবুকে লিখেছে তারা। আওয়ামী লীগের পদ লেখা আছে, উপকমিটির সদস্য। সে লিখে রাখছে সে সরিয়ে আনছে। তার ফেসবুক প্রোফাইলে এগুলো ছিল। এবং এই প্রতিবাদ করেছিলাম বলে আমাকে হুমকি দিয়েছিল, আমাকে দেখে নিবে। এবং সে লোক ব্যারিস্টার ছিল আবার। এমন না যে মাদ্রাসায় পড়ুয়া। তার পদবি সে লেখা ছিল সে ব্যারিস্টার, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নাকি কোন কমিটির যেন নেতা, তার ফেসবুক প্রোফাইলে ছিল। আমি সেখানে গিয়ে সমালোচনা করেছিলাম যে আওয়ামী লীগের লোক কিভাবে ব্যারিস্টার হয়ে কিভাবে সরিয়ে আনছে। সে আমার গালাগালি শুরু করছে এবং আমাকে হুমকি দিয়েছিল। আমি বলছি, আপনি তো কেবল উপকমিটির নেতা, আপনাকে কেন্দ্রীয় কমিটিতে যান, পরে আমার কি কোথায় কি ঠেকাইতে পারবেন পরে আমি দেখবনি। আপনার মতো উপকমিটির নেতার আমার গোনার টাইম নাই। এগুলো সে বলছিল আমাকে দেখে নিবে। আমি বলছিলাম আগামীতে আপনি কমিটিতেই থাকতে পারবেন না, আমি আপনাকে কথা দিয়ে রাখলাম, এগুলো বলেছিল। এখন তারা হাওয়া, সেইটা অন্য বিষয়। শোনেন, আপনি যেটা বলেছেন আওয়ামী লীগের অনেকেই তখন আদর্শচ্যুতি ঘটেছিল, কোনো সন্দেহ নেই। অথবা তারা ধর্মভীরু, ধার্মিক নয়, ধর্মভীরু। ধর্মের নাম শুনলেই তারা ভয় পেয়ে যেত। মাদ্রাসা, মোল্লারা যে আওয়ামী লীগের শত্রু, এটা আপনি বিশ্বাস করাইতে পারবেন না আওয়ামী লীগের। পারবেন না আপনি। এটাও আপনার সাথে একমত। আমি আপনার সাথে এটাও একমত। এই জন্য বারবার লিখতাম, প্রতি ২-৩ মাস পর পর একটা পোস্ট দিতাম। সাপ পুষবে পোষ, সময় মতো সবল দিলে কাউকে যেন না দোষ। এগুলো আমি ছড়া কাটতাম। কিন্তু এগুলো তাদের গুরুত্ব দেয় না। তারা ক্ষমতার মোহে মনে করেছে। শোনেন, মূর্খের শক্তিকে সবসময় অবহেলা করা উচিত নয়। এই মোল্লারা কিন্তু আসলে মূর্খ। কিন্তু এরা কি কাজ করেছে দেখেছেন? শিক্ষিতদের মগজ খেয়ে ফেলেছে। এরা পুরো মাদ্রাসাকে তো স্বাধীনতা বিরোধী বানিয়ে ফেলেছে। পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে তারা স্বাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতায় যাবে, ভিপি হবে, এটা আপনি ৩-৫ বছর আগেও কাউরে বললে কেউ বিশ্বাস করতো? এবং সেই সুযোগে মৌলবাদীরা ঢুকে পড়ে। নিঃসন্দেহে আপনার কথা সত্য। আপনি যেটা বললেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা তাদের দুশমনকে পেলে পুষে মানুষ করেছে। এর জন্য কিন্তু খেসারতটা তাদেরকে আগে দিতে হচ্ছে। কারণ তাদেরকে জানাজা দিতে দেওয়া হচ্ছে না। খেসারত কিন্তু তাদের দিতে হচ্ছে। এই ভুলটা তারা করেছে। তাদের তখন বুঝানো যায় না। এখন তারা হয়তো বুঝেছে। এখন আমরা জানি না ভবিষ্যতে কি হবে। যদি এরপরও না বুঝে, তাহলে ওই যে আ ভুলে গেলাম নামটা, যিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে একা থাকে, যখন পড়ে যায় সকলকে নিয়ে পড়ে। আওয়ামী লীগেরই একজন বিখ্যাত ব্যক্তি এই কথা বলেছিলেন। ভুলে গেলাম। আহা! আমাদের ২১ ফেব্রুয়ারি গানের রচয়িতা, গফফার চৌধুরী। উনি বলেছিলেন। বলেছিলেন মানে উনার একটা লেখায় পড়েছিলাম। এখন উনি লিখেছেন না কারো উদাহরণ দিয়েছিলেন আমার খেয়াল নেই। তিনি এটা কয়েকবারই লিখেছিলেন। আওয়ামী লীগের এটাই সমস্যা। তারা শত্রু বন্ধু চিনতে সময় নেয়। আপনি দেখেন, জামাত কিন্তু এই ভুল করে না। ইসলামী ব্যাংকে কিন্তু বিএনপি লোকেরও তার চাকরি দেয়। এটা জামাতের যে এমপি, যে সন্ত্রাসী ডাক্তার মাসুদ বলছে উন্নয়ন আওয়ামী লীগও করেছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, সেই বলেছে। ঠিকই বলেছেন আপনি, শুধু উন্নয়ন দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না, আদর্শিক লোক তৈরি করতে হবে। কোনো সন্দেহ নাই। আপনার সাথে আমি পূর্ণ একমত না, কিন্তু আবার অস্বীকারও করতেছি না যে আওয়ামী লীগ তার আদর্শ, হ্যাঁ, আহমদ ছফা এটা বলেছিলেন। এটা পরে কোট করেছিলেন
এটা বারবার লিখতেন গফফার চৌধুরী, এটা তুলে দেন। ধন্যবাদ প্রিয় দর্শক এটা তুলে ধরার জন্য। আপনি যেটা বলেছেন এটা আমি একমত যে আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছিল। আপনি দেখেন আওয়ামী লীগের নেতারা ধর্মনিরপেক্ষতা নিয়ে তারা দোটানায় থাকে। আর তারা জানেই না যে সমাজতন্ত্র আওয়ামী লীগের চাল মূলনীতির একটা। ভুলে গেছে তারা। আপনি যান আওয়ামী লীগের লোকদের জিজ্ঞেস করেন, সমাজতন্ত্রের কথা বললে তারা টু শব্দটি এক লাইন বলতে পারে না। এক লাইন বলতে পারে না, আপনার কথা ঠিক। তাদের আদর্শের বিচ্যুতি ঘটেছিল। তবে এবার আওয়ামী লীগ হয়ে ফিরবে, ছাত্রলীগ হয়ে ফিরবে বলে আমি মনে করি। যদি না ফিরে তাহলে আরেকটা ৫ই আগস্ট আবার ঘটবে। আবারও ৫ই আগস্ট। তবে আ এরা আপনি ঠিকই বলেছেন যে যদি তারা তাদের আদর্শে না থাকে, তাহলে সেটা আওয়ামী মুসলিম লীগ হয়ে যাবে। বিএনপি হয়ে যাবে জাতীয়তাবাদী ইসলামী ছাত্রদল, জাতীয়তাবাদী ইসলামী দল হয়ে যাবে। এগুলো হইলে তারা সেটা আলাদা বিষয়। কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হয়ে ফিরে টিকে থাকতে হবে এবং হওয়া উচিত। তা না হলে বাংলাদেশই টিকবে না। মৌলবাদী রাষ্ট্র করে এই দেশকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আর মৌলবাদীদের বন্ধু মনে করলে সেই বন্ধু তাকে গিলে খাবে। জামাত এককভাবে কোনোদিনই ক্ষমতায় আসবে না। বাংলাদেশের মানুষ তাকে মেনে নিবে না। তবে যদি তাকে কেউ ক্ষমতায় বসায় দেয়, যেমন এইবারও ৭৭ টা আসন সে তো আসলে পায় নাই। এগুলো যে অনুরোধের আসরে আমরা জানি, সেই হিসেবে সে আসতে পারে যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকলে আপনি ঠিকই বলেছেন যদি বিএনপির এইভাবেই চলতে থাকে, তাহলে আপনার কথা ঠিক হবে। এতে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি। কিন্তু বাংলাদেশের মানুষ এত অতনালি আদেশের না, শেষ মুহূর্তে সুযোগ দিবে না। কারণ জামাতের যে চরিত্র সেগুলো ধরা পড়েছে। আর হ্যাঁ, আপনি যেটা বললেন যে যদি বিএনপি তো তাদের আদর্শ নাই। তাদের আদর্শ থেকে বিচ্যুতি ঘটেই গেছে। ওটার কথা বাদ দেন। ওটা আপনার কথা ঠিক। বিএনপি এভাবে চলতে থাকলে জামাতই ক্ষমতায় চলে আসবে। কিন্তু আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ যদি তার আদর্শে থাকে, জামাতের সুযোগ কোনোদিন এই দেশে হবে না। এখন বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ হয়ে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা হওয়ার মনে হয় না সুযোগ আছে। আর যদি হয়ে যায়, তাহলে এটা হয় তাদেরও দুর্ভাগ্য, বাংলাদেশেরও দুর্ভাগ্য। বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেলে এই দেশ টিকতে পারবে। এই দেশের অস্তিত্ব টিকে থাকবে না। এই ব্যাপারে আমি ভারতের যদি উদাহরণ দেই তাহলে আমাকে গালাগালি করবে। পাকিস্তানের উদাহরণই দেই। পাকিস্তানের প্রখ্যাত রাজনীতিবিদ এবং জানে মানে কলম নিগার মানে বুদ্ধিজীবী হাসান নিসার সাহেব বলেছেন যে পাকিস্তান যদি ১০০% মুসলমান রাষ্ট্র হয়, তারপরেও তাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়া উচিত। আমি তার ভাষাতেই বললাম, বাংলাদেশে যদি ১০০% মুসলমান হয়ে যায়, এখানে ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে হবে। না হলে এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা আপনি লিখে রাখতে পারেন। যদি কেউ মনে করে যে মোল্লা আর মিলিটারি গণতন্ত্রের বন্ধু, তারা ভুল পথে আছে। যদি কেউ মনে করে মোল্লা আর মিলিটারি গণতন্ত্রের পক্ষে, মহাভুল করবে। যদি মনে করে মোল্লা মিলিটারি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, তারা ভুল করবে। যদি মনে করে মোল্লা আর মিলিটারি ৭২ এর সংবিধানের পক্ষে বা বাংলাদেশের সংবিধানের পক্ষে যেকোনো বিষয়, তাহলে মনে করবেন যে তারা মহাভুল করলো এবং তারা ফাঁদে পড়বে। এরকম ৫ই আগস্ট ঘন, ঘন ঘটতে থাকবে। আপনি যেটা বলেছেন, মসজিদ তো জামাতের বাপের না, মসজিদ তো বিএনপির মায়ের ভাতারের না, মসজিদ তো হেফাজতের মায়ের ভাতারের না, মসজিদ তো মুসলমানের। আওয়ামী লীগ যাবে কিনা সেটা তো আওয়ামী লীগের ব্যাপার। আর আর ওই জামাতের যে আপনি যে কথা লেখছেন এই ভণ্ডামি বাদ দেন। আপনাদের যদি মায়ের ভাতারের শ্যাটার মুরত থাকে তাহলে বলেন শরিয়া আইন চান, গণতন্ত্র চান না। আপনাদের যদি শ্যাটার মুরত থাকে বলেন আপনারা মুক্তিযুদ্ধ চান না, পাকিস্তান চান। দেখেন আপনারা মসজিদে যায় আপনারা জায়গা পান কিনা। লাইথে আপনাদের মসজিদ থেকে বের করে দিবে। মসজিদ কি জামাতের মায়ের ভাতারের? ওই মগা মওদুদির উম্মতেদের মসজিদ? হুম? আওয়ামী লীগের লোকদের ভুদাই পাইছেন দেখে তো, নইলে শ্যাটায় লাইথে আপনাদের নামায় দিত। আওয়ামী লীগ ওই যে যেটা একটু আগে আমাদের এডিটর সাহেব বললেন, আওয়ামী লীগ যদি তার আদর্শে যেদিন ফিরে আসবে, সেটার মধ্যে লাইথে আপনাদের হয় বঙ্গোপসাগরে পাঠাবে, নাহলে পাকিস্তান পাঠাবে। মসজিদের রাজনীতি আগামীতে খেলা দেখবেন। ওই ধর্মসভার নাম করে রাজনীতি করবেন, সেটা ভাড়ায় ফেলাবে ছাত্রলীগ যুবলীগ। অত নালিয়ার আদেশের না, দেখতে পারবেন সামনে। আর আওয়ামী লীগের লোক মসজিদে যাবে কিনা ওটা আওয়ামী লীগ বুঝো, আপনারা বলে যাবে? আর আওয়ামী লীগের লোক মসজিদে যাবে না, মন্দিরে যাবে না, গির্জায় যাবে? আপনারাই তো মন্দিরে মন্দিরে ঘুরেন। আপনারা কত বড় জামাতি দেখলাম তো, যে ইসলামের আইন কায়েম করতে চান কৃষ্ণ নন্দিরের মাধ্যমে। আপনারা যে কত বড় বদ এটা তো আমরা জানি। আপনাদের চরিত্র কিন্তু ধরা পড়েছে। বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ আগামীতে ওই যে যেটা আমাদের এডিটর সাহেব বলেন, আওয়ামী লীগ যদি তার আদর্শে ফিরে আসে, বাংলাদেশে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ থাকে, আপনাদের এই বদমাইশি, ওই পেয়ারা পাকিস্তানিগিরি ছুড়ায় ফেলাবে জনগণ মিলে। দেখতে পারবেন আপনারা। আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। মসজিদ যে আপনাদের রাজনীতির ব্যবসার কেন্দ্র এটা আমরা জানি। মসজিদে আপনাদের যে পার্টি অফিস ওটাও আমরা জানি, মানুষ বুঝে ফেলছে। আগামীতে দেখেন আপনাদের মসজিদে জনগণ জামাতিদের, হেফাজতিদের মসজিদে যাইতে দেয় কিনা, ওয়াজ করতে দেয় কিনা মঞ্চে, সেইটার খেয়াল করেন।
আওয়ামী লীগ মসজিদে যাবে কি যাবে না, আর আওয়ামী লীগ মসজিদে যে গেলেই আপনি ভোট পান, এত আপনারা মসজিদে যান, আওয়ামী লীগ নির্বাচনে থাকতে দিতেন, দেখতাম ভোট কয়টা পাইতেন, ৭৭টা না ৭টা পাইতেন নাকি, ওইলে আমরা জানি। আপনারা উপরে উপরে আমেরিকার বিরোধিতা করেন, তলে তলে যে আমেরিকা ইহুদির পক্ষে, ওটা আমরা জানি। ওইলে চাপা আমাদের মাইরেন না। মৌলবাদ আর জঙ্গিবাদ যে আমেরিকার বন্ধু, এটা আমরা জানি। আপনারা কার সাথে পীড়িত করেন ওইটাও আমরা জানি। হুম। বিএনপি তো মব সম্রাট ইউনূসকে তো বাঁচাতে চাবেই, কারণ তার সাথে চুক্তি করেই তো ক্ষমতায় আসছে, তাকে তো বাঁচাবেই, এটা নিয়ে তো আলোচনা যে আওয়ামী লীগের এখন উদ্দেশ্য হচ্ছে প্রতিশোধ দেয়, প্রতিশোধ অটোমেটিক্যালি নিবে বাংলাদেশের জনগণ নিবে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদের টাইমই লাগবে না, এদের সময়ই থাকবে না। জনগণ কি প্রতিশোধ নিবে, শুধু ওয়াকার ভাইকে একটু বেড়াকে ফিরে যাইতে বলেন আর গণেশটা উল্টিতে দেখেন, তারপরে কে কার প্রতিশোধ নেয় না না নেয় সেটা তো সময় হলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। আমি বহু আগে বলে রাখছি, এই গণেশ উল্টে গেলে বাংলাদেশের জনগণ ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে নারী বুড়ি বের করে ফেলবে, গু বের করে ফেলবে। আর ওই জামাতিদের দাঁড়িয়ার গালে থাকবে না, গালে থাকবে না, এটা মনে রাখেন। পাবলিক চিনে ফেলছে আপনারা কারা। পাবলিক এই বাংলাদেশের ভণ্ডামি চিনে ফেলছে। ওই বাইপাস করে ক্ষমতায় আসাই যায়। অনুরোধের আসরে ভাবির পোলারও এমপি হইতে পারে, ওইরকম অনুরোধ আসর পেলে আমি শেখ ফরিদে মন্ত্রী হয়ে যেতে পারবো, এটা কোনো বিষয় না। মানুষ জেনে ফেলছে মেম্বার হইতে পারবে যারা ক্ষমতায় আছে, এমপি হয়েছে। আওয়ামী লীগকে শুধু মানে আওয়ামী লীগকে না, আওয়ামী লীগ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে তো খালি আপনিই থাকেন, আমি থাকি না তো। শেখ ফরিদের বাংলাদেশের জনগণ সম্পর্কে ধারণা কম, শুধু আপনিই বাংলাদেশে থাকেন, আমি তো বাংলাদেশে না, আমি তো চৌথ আসমানে গিয়া থাকি। আমি কি আর কিছু জানি, সব আপনিই জানেন। সেটা ভাড়ায় হেলাবে, ক্ষমতায় শুধু পরিবর্তন হইতে দেন। জামাতিদের এবার কাট্টি পুচকা বাইন্দা তাবলিগ নেন, আমি একটু জবাব দিই, যারা বলতেছে না আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, এরাই আবার হেলমেট পরে ছাত্রলীগ করবে, এরাই আবার ছদ্মবেশ নিয়ে আওয়ামী লীগ করবে, তখন আমাদেরই বানাবে বিরোধী দল, বলবে এরা আওয়ামী লীগ বিরোধী লোক, এরাই বলবে, এরাই গিয়ে তখন যোগ দিবে। সমস্যা হলো এই লোকগুলোই গিয়ে পরে আওয়ামী লীগ করবে। এখন যারা আওয়ামী লীগ বিরোধিতা বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, তার আগে আগে দেখবেন, এগুলো আমার জানা আছে। শোনেন, বিএনপির আওয়ামী লীগের যখন ক্ষমতায়, বিএনপি লোক হারে কিনতে খুঁজে পাওয়া গেছে। আমাদের সরিষাবাড়ি হলো বিএনপির ঘাঁটি, ব্যারিস্টার সালাম তালুকদার এলাকা, মহাসচিবের এলাকা, সেখানে আমরা বিএনপি খুঁজে পাইনি, হারিকেন লাগায়া, হারিকেন লাগাই খুঁজে পাওয়া যায় নাই। এখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায়, আমি বলতাম বিএনপিও ক্ষমতায় আসবে, বিএনপি লোকে বিশ্বাস করতো না। তো এখন যারা বলতেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, ওদের বুঝাইতে পারবেন না, এরা ওগুলো ঘাউরামি করবেই। আবার যখন ক্ষমতায় আসবে, এরা আওয়ামী লীগের আগে আগে মিছিল করবে, সমস্যা এই জায়গায়। ফরিদ ভাই, 24-এর ইলেকশনের পরে আমি বলেছিলাম যে এই 5 বছরের ভিতরেই একটা বিপ্লব ঘটবে, সেই বিপ্লবটা হবে ইসলামী বিপ্লব। যদিও ইসলামী বিপ্লবটা ঘটাইছিল ঠিক মতোই, বাট ওরা সফল হইতে পারে নাই, যে কারণেই হোক সেটা একদিন ইতিহাস কিন্তু সেটা হওয়ার কথা ছিল। শেখ হাসিনা হাতে একটা ইসলামী বিপ্লব এদেশে ঘটতে পারে, তার শাসন আমলে সে এতটা মৌলবাদী মনোভাব পোষণ করত। আমি জানি না আপনি হবেন না একমত, আমি জানি, তিনি কিন্তু মৌলবাদী মনোভাব এটাই পোষণ করতেন, বাস্তবতা। তিনি মৌলবাদী মনোভাব পোষণ করতেন কিনা জানি না, তবে মৌলবাদ তার আমলে অনেক স্প্রেড করেছিল, এত সন্দেহ নাই। এর জন্য দায়িত্বশীল একা না, সবাই দেয়, বিএনপি দেয়, জাতীয় পার্টি দেয়, সম্মিলিতভাবে দেয়। সম্মিলিতভাবে এই দেশে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে, শুধু যে আওয়ামী লীগ দিয়েছে তা না। এবং সবচেয়ে কিন্তু ভুক্তভোগী এখন আওয়ামী লীগ, এই মৌলবাদীদের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু আওয়ামী লীগ। আমি জানি না তাদের পরিবর্তন আসবে কিনা, তবে আমার ধারণা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। যদি না আসে, তাহলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না, কারণ একটা দেশ মৌলবাদী রাজনীতি করে বেশি দিন টিকে থাকতে পারে। তোফাইল ভাইয়ের কথা বলছেন, তোফাইল ভাই হচ্ছে কি, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পাহাড়। আমরা একটা গান শুনেছিলাম না, একদিন গ্রামবাসী দেখলো এসে বিরাট পাহাড় গেছে ধুলোয় মিশে। বাংলাদেশে একটা বিশাল পাহাড় ধুলোয় মিশে গেছে। এখন একটা জিনিস মনে রাখবেন যে এই পৃথিবীতে প্রতিদিন মানুষের জন্ম হবে, প্রতিদিন মানুষের মৃত্যু হবে। এই জন্ম মৃত্যুর ভিতরে কিছু কিছু মানুষ চিরস্মরণীয় হয়ে থাকবে, তার কাজের জন্য, তার ত্যাগের জন্য, তার মহিমার জন্য। তোফায়েল ভাই, যদি আমরা বলি উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তোফায়েল ভাইদের ক্ষয় হবে না। কেন হবে না? আপনি যদি দেখেন
তোফায়েল ভাই এমন একটা প্রজন্মে জন্মেছে 1940-এর দশকে, 40 থেকে 50 সাল, এই সময়টার ভিতরে তোফায়েল ভাইদের মতো একঝাঁক তরুণ জন্ম হয়েছে। নূরে আলম সিদ্দিকী, আব্দুল মাখন ভাই, এই তোফায়েল ভাই, তারপরে মারা গেলেন দবিরুল ইসলাম, তিনি, মতিয়া চৌধুরী, তারপরে মোশাররফ ভাই যিনি মারা গেলেন গত 2-3 দিন আগে। এটা একটা এই এই যে প্রজন্মটা, এই প্রজন্মটা জন্মগ্রহণ যখন করে, এটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া। এই ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তারা এক দশকের ভিতরে একটি স্বাধীন দেশ পায়, যেটা ছিল ভারতবর্ষের ভাঙা অংশ পাকিস্তান। সেই পাকিস্তানের পূর্ব অংশকে স্বাধীন করার জন্য তারা জন্মবধি আন্দোলন সংগ্রাম করেছে। 62 থেকে আপনি যদি 66 6 দফা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তি সংগ্রামের যে সংগঠন, এটা কিন্তু তোফায়েল ভাইদের মতো একঝাঁক তরুণ নেতৃত্বের হাত দিয়ে হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন ইঞ্জিন, ইঞ্জিন চালাতে হলে 4টি চাকা লাগে, চাকা ছাড়া কিন্তু ইঞ্জিন চলে না। ইঞ্জিনে যত শক্তি থাকুক, যদি আপনার চাকা না থাকে, তাহলে সেই ইঞ্জিন টেনে নেওয়া যায় না। ঠিক এই তোফায়েল ভাইদের মতো, রাজ্জাক ভাইদের মতো, আবু ভাইদের মতো লোকেরা, তারা ছিল এই ইঞ্জিনের শক্তিশালী চাকা। এই চাকাকে সম্বল করে বঙ্গবন্ধু শত শত বছর থেকে যে জাতি, একটি জাতিভিত্তিক, একটি একটি ভাষা ভিত্তিক, একটি সংস্কৃতি ভিত্তিক, একটি মানবতা ভিত্তিক রাষ্ট্রের জন্য হাজার হাজার বছর থেকে যে সাধনা, যে চেষ্টা করে এসছে, এই বীর পুরুষেরা বাঙালি জাতিকে 9 মাসের সশস্ত্র সংগ্রাম এবং 23 বছরের সুদীর্ঘ আন্দোলনের মাধ্যমে একটি মানচিত্র দিয়েছে, একটি পতাকা দিয়েছে, একটি সংসদ দিয়েছে, একটি সংবিধান দিয়েছে। শুধু কি তাই, তোফায়েল ভাইরা গত 53 বছরে কন্টিনিউয়াসলি এই রাজনীতিটাকেই তিনি জীবন রেখেছেন, এই রাজনীতিটাই তার কর্মে রেখেছেন, এবং পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুকে তিনি এই রাজনীতির সাথে অ্যামালগেট করে মানুষের মুক্তির আন্দোলন করেছেন। তাই তোফায়েল ভাইকে আপনি যত ছোটই করতে যান, লুকাতে পারবেন না। আপনি হিমালয়কে যেমন লুকিয়ে রাখা যায় না, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, ইরাবতী, চন্দ্রভাগার মতো এই যে বড় বড় নদী, আপনি লুকায় রাখতে পারবেন না, অথবা সমুদ্র, পাহাড় আপনি লুকায় রাখতে পারবেন না, কারণ এটা লুকিয়ে রাখার মতো না। তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন। আপনি, আমাদের খালিদ ভাই বলছিল যে খালেদা জিয়া যখন কনভিকশন হয়, তখন জননেত্রী শেখ হাসিনা করোনাকালে তাকে মুক্তি দিয়ে বাইরে থাকতে দিয়েছে। পৃথিবীতে যদি জিজ্ঞাসা করা হয় যে গণতান্ত্রিক কোন দেশে কনভিক্টেড কোন আসামি জেলখানার ভিতরে একজন সাহায্যকারী পেয়েছে, অর্থাৎ একজন কামেল লোক পেয়েছে, সে কে? সেটা হলো খালেদা জিয়া। আর সেটা কে অ্যালাউ করেছেন? জননেত্রী শেখ হাসিনা। আপনি দেখেন, বাংলাদেশে এই আওয়ামী লীগের 17 বছরে বিএনপির বহু নেতা অসুস্থ যখন হয়েছে, বিদেশে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দিয়ে পাঠিয়েছে। আপনি জানেন যে বিএনপির এখন যে সাধারণ সম্পাদক, উনি অসুস্থ যখন হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 লক্ষ টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছে। দেখেন, বিএনপি 50 লক্ষ টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। খেয়াল করে দেখেন, আমজাদ হোসেন নামে একজন বাংলাদেশের চলচ্চিত্রের একজন বিশাল মানুষ, তিনি জাসাস করতেন, বিএনপি করতেন, তাকেও তিনি 20 লক্ষ টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। দুজনের নাম বললাম, নাম বললে এরকম অনেক বলা যায়, বলা যেতেই পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই দুর্দিনে বিএনপি তার যে চরিত্রটি আমাদের সামনে দেখিয়েছে, সেটি কিন্তু এদেশ, এই জাতি মনে রাখবে। বাংলাদেশে রিকনসিলিয়েশনের রাজনীতি হতে পারত, বাংলাদেশে সম্প্রীতির রাজনীতি হতে পারতো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর, আপনি জানেন মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে, ওখানকার মক্কার বড় বড় কাফেরদেরকে, বড় বড় নেতাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বললেন, মানুষ যদি সব মরেই যায়, তাহলে আমি দেশ শাসন করব কাকে নিয়ে? তিনি এই আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া, ইয়াজিদ, এরা কিন্তু মক্কা বিজয়ের আগে কিন্তু মুসলমান ছিল না, তারা মুসলমান হয়েছে, তাদেরকে কিন্তু ক্ষমা করেছেন, তারা রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। বঙ্গবন্ধু 1971 সালে দেশ স্বাধীনের পর এই রাজাকার, আল বদর, আল শামস,
যারা মানে করজোড়ে মাথা নত করে মানে এই সারেন্ডার করেছে, তাদেরকেও মুক্তি দিয়েছিলেন। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যতই রাজনীতির ভালো দিক দেখাই, তারা দেখায় অন্যটা। এখন তারা অন্যটা দেখায় কেন? দেখেন, কলা দোকানে কিন্তু মূলা বিক্রি হয় না। খেয়াল করে দেখেন, সোনার দোকানে কিন্তু শুটকি বিক্রি হয় না। আর শুটকি দোকানে কোনোদিন হীরা জহরত বিক্রি হয় না। যার যা কিছু আছে, 1971 সালে 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। তিনি কিন্তু সবাইকে অস্ত্র নিয়ে আসতে বলেন নাই, যার যা আছে। অর্থাৎ যার যা আছে তিনি তা ছাড়িয়ে যেতে পারেন না। তারেক রহমান অর্ধশিক্ষিত মানুষ, তিনি যেটুক পারেন সেইটুকে দেখাচ্ছেন। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, সময় যায় না, সময় আসে। এই অবিরাম সময়ের স্রোতে আমরাও কিন্তু এই কথাটি মনে রাখবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, ৬৯-এর গণ অভ্যুত্থানে এই তার নেতৃত্বে, আমাদের প্রয়াত নেতা তোফায়েল ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি যদি না হতো, বঙ্গবন্ধুকে যদি ছিনিয়ে আনা না যেত, আগরতলা ষড়যন্ত্র মামলায় যদি বঙ্গবন্ধুকে হত্যা করার ষড়যন্ত্রটা যদি কমপ্লিট হয়ে যেত, তাহলে এই দেশের স্বাধীনতা সূর্য এখনো আমরা পেতাম কিনা সেটা সন্দেহ ছিল। এই মানুষটি তোফায়েল আহমেদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে ছাড়িয়ে আনা, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করা এবং এই জাতির যে হাজার বছরের লালিত স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করার জন্য তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন। তার বিনিময়ে ওই যে বলে না, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেকে বিলিয়ে দিলাম, বিনিময়ে আদানের কাছে শুধু শূন্যতা খুঁজে পেলাম। তারা তো অন্ধকার শক্তি। এই অন্ধকার শক্তির কাছে অন্ধকার ছাড়া দেওয়ার মতো আর কি নেই। তবে আমি একটা জিনিস বলি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, তাদেরকে মনে মনে একটা প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কি? আমাদের যে টপ লেভেলের সিনিয়র যে লিডার আছে, এদের বেশিরভাগেরই জন্ম 1935 থেকে 1955 সাল, এই 20 বছরের ভিতরে। এখন যারা 35 থেকে 45, এরা অনেকেই গত হয়েছেন, কিন্তু 40 থেকে 50-55 সালের মধ্যে যারা জন্ম হয়েছে, তারা কিন্তু অনেকেই এখন বার্ধক্যে আছেন। এই যে আজকে মারা গেল রহমতুল্লাহ, AKM রহমতুল্লাহ, ঢাকা উত্তরের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। খুব ধনী মানুষ, দানবীর মানুষ, তারও বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। তিনিও এই 40-এর দশকে জন্ম হওয়া মানুষ। তাহলে খেয়াল করে দেখেন, আবু ভাইয়ের জন্ম 1943-44 সালের দিকে, তিনিও এখন কিন্তু এই স্বৈরাচারের কারাগারে বন্দী অবস্থায় আছে, একজন মুক্তিযোদ্ধা জেলখানার ভিতরে আছে। আপনি জানেন, এই তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। যখন তারা জানে যে তিনি মৃত্যুর এক্সটেনশনে আছেন, তিনি কিন্তু অনেক দিন থেকে ডায়মেনশিয়া, ওনার স্ত্রী মারা গেছে, উনি জানে না কি হয়েছে, সেই তোফায়েল ভাইকে গ্রেপ্তার করার জন্য, জেলে নিয়ে যাওয়ার জন্য তারেক জিয়ার এই ক্যাঙ্গারু কোর্ট ওয়ারেন্ট জারি করেছে। ক্যান ইউ বিলিভ ইট? পৃথিবীতে এমন একটি দেশও পাবেন না, মুক্তিযুদ্ধ করে, দেশ স্বাধীন করে, যে মানুষ আমাদেরকে, আপনাদেরকে মুক্তির স্বাদ দিয়েছে, আমরা সেই মানুষকে দিনের পর দিন বিনা বিচারে জেলের ভিতরে রাখছি। এই যে সমাজ, এই যে রাষ্ট্র, এই সমাজের, এই রাষ্ট্রের লজ্জা এখন আর নেই। লজ্জা তারে থাকে যার গায়ে কাপড় থাকে, যার গায়ে কোনো কাপড় থাকে না তার লজ্জা থাকে না। আমি যে কথাটা বলছি যে আমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে, যে আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্মকে তৈরি হতে হবে, এবং আমাদের যারা নেতৃত্ব আছে তারা আস্তে আস্তে এদেরকে ট্রেন আপ করে আগামী দিনের সংগ্রাম আন্দোলনে তাদেরকে কিভাবে অ্যাক্টিভ রাখা যায় সে চেষ্টা করতে হবে। কারণ মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, তারা 54 বছর স্বাধীনতার বয়স, আর যদি তার বয়স ওই সময় 20 ধরেন, 54 আর 20 74, অর্থাৎ একদম কম বয়সী মুক্তিযোদ্ধার বয়স এখন 74 বছর। তার মানে দেশকে সংকটকালীন দুর্যোগে যারা সাহায্য করেছেন, দেশের জন্য সংগ্রাম করেছেন, তারা এখন প্রায় শেষ বয়সী। এদেরকে আমরা যেন বুকে ধারণ করে, তাদের স্মৃতিকে সম্বল করে দেশ, জাতি, মানুষকে যেন আমরা সামনে নিয়ে যেতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটা দুঃসময় যাচ্ছে, এই দুঃসময়কে যেন আমরা জয় করে এই অন্যায়, এই অত্যাচারকে আমরা অতিবাহিত করে যেন সাম্যের, ন্যায়ের, মুক্তিযুদ্ধের সপক্ষের,
অসাম্প্রদায়িক চেতনার, গণতান্ত্রিক এবং ৭১-এর মূল্যবোধে আবার ফিরে যেতে পারি। যেই জঙ্গিদের উত্থান হয়েছিল আগস্টে ২০২৪-এ, সেই জঙ্গিদের চরিত্র, সেই জঙ্গিদের জিজ্ঞাসা মানুষ এখন বুঝে গেছে। আশা করি খালিদ ভাই আরো বিস্তারিত বলবেন। ধন্যবাদ। আমি একটা সাপ্লিমেন্টারি করি কয়েকটা বিষয়ে, ব্যারিস্টার মঞ্জুর। তিনি বলতে বঙ্গবন্ধু রাজাকারদের ক্ষমা করেছিলেন, এই কথাটা পুরোপুরি সত্য না, কিছু মানে আংশিক সত্য। সেদিনকে দালাল আইন করে যারা চিহ্নিত, যারা বাড়িঘর লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণ করেছে, গণহত্যার সঙ্গে জড়িত, সেই ১১,৫০০ কিন্তু চিহ্নিত করে তাদের বিচার শুরু হয়েছিল এবং চিকন আলী নামে একজনের বিচার সম্পন্ন হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান পরবর্তী দালাল আইন বাতিল করে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল, এই অপরাধীদেরকে, যার ধারাবাহিকতা আজকে এই জঙ্গি শাসন চলতেছে তাদেরই। আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি, আজকে বলা হয় যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, তিনি না হলে স্বাধীনতা হতো না, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা নয়, ৪৭-এর স্বাধীনতা আমাদের প্রকৃত স্বাধীনতা, তাদেরকে, এই দেশদ্রোহীদেরকে ধরা হচ্ছে না কেন? কেন একজন জঙ্গি সন্ত্রাসীকে আপনি বাংলাদেশে এসেই জঙ্গি সন্ত্রাসী যে কবি নজরুলের পাশে যাকে সমাহিত করা হয়েছে তার কবর জিয়ারত করতে গেলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না? আর আপনি এখন বলছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার পথিকৃৎ, তিনি না হলে স্বাধীনতা হতো না। এই তোফায়েল আহমেদ বলেছিল ৬৯ সালে, আমি যখন গণঅভ্যুত্থান হয় তখন কে জিয়াউর রহমান, আমি তো জিয়া নামে কোনো ব্যক্তিকে চিনতাম না। তিনি বলেছিলেন স্বাধীনতার পরে জিয়াউর রহমান, আমি এমপি ছিলাম, আমি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পলিটিক্যাল সেক্রেটারি ছিলাম, আমাকে স্যার বলতে বলতে ফেনা তুলে দিত এবং তার বিভিন্ন সুযোগ সুবিধা দেন, আমি তাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছি। তো কাজেই তোফায়েল আহমেদের প্রতি তার একটি ক্ষোভ থাকবেই। আজকে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করছে, এই যে স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশকে অস্বীকার করে, তারা বাংলাদেশে কিভাবে কথা বলে? তারা আবার সেই সরকার দাবি করতেছে আমরা মুক্তিযুদ্ধের সরকার, স্বাধীনতার সরকার, কিভাবে বলবেন আপনি বলেন? কাজেই এদেরকে স্বাধীনতার, এরা ছলচাতুরির রাজনীতি করছে। এরা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানের প্রেতাত্মা। একইভাবে জিয়াউর রহমান যেভাবে শাহ আজিজ আব্দুল আলিমকে দিয়ে দেশ পরিচালনা করেছে, একই কায়দায় তারই রক্তের উত্তরাধিকার আজকে দেশ পরিচালনা করছে ভাগবাটোয়ার নির্বাচনের প্রধানমন্ত্রী, একইভাবে দেশ পরিচালনা করছে। না, তারা পারবে কিভাবে? এটা শুনেন, দেশপ্রেম থাকতে হয়। ৭৫-এর পরে জিয়া এরশাদ, খালেদা জিয়া, অনেক সরকার আমরা দেখেছি, তারা তো বাংলাদেশে মর্যাদা দিতে পারে নাই। বাংলাদেশের আত্মনির্ভরশীল দেশ, আমাদের ফান্ডামেন্টাল যে রাইট একটা দেশের, একটা মানুষের, নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা নিশ্চিত করতে পারে না। কে করেছে? এটা করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা দারিদ্রতা জয় করেছি, তার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে আমরা মধ্যমায়ের দেশে গেছি, তার নেতৃত্বেই বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে, ঋণদাতা সংস্থাকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি যে আমরা পারি। এই যে আত্মমর্যাদা, এই যে শিশু মৃত্যু তাই তিনি জিরোতে নিয়ে এসেছিলেন, এই যে মাতৃমৃত্যুতে নিয়ে এসেছিলেন, বিনামূল্যে বই, এই যে গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা অবৈতনিক নারীদের জন্য, নারীদেরকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে আসা, কর্মসংস্থান তৈরি করা, প্রত্যেকটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা, প্রত্যেকটি উপজেলা টেকনিক্যাল কলেজ এবং স্কুল করা, এই যে প্রত্যেকটি উপজেলা ৫০ শয্যার হসপিটাল করা, বিভাগীয় পর্যায়ে মেডিকেল ইউনিভার্সিটি করা এবং প্রত্যেকটি প্রত্যেকটা জেলায় এই যে বিভাগীয় স্টেডিয়াম, এই যে খেলাধুলার জন্য সেই যে অ্যারিনা তৈরি করা, ক্রীড়াঙ্গনের যে অ্যারিনা তৈরি করা, এই কমপ্লেক্স তৈরি করা, এই যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, এই যে টেকনাফ থেকে তেতুলিয়া যে রেল যোগাযোগ, প্রত্যেকটি বাংলাদেশে আকাশ যোগাযোগ, ১০,০০০ কিলোমিটার যে নৌপথ, এই যে সড়ক যোগাযোগ, মহাসড়ক আমরা নামে শুনেছি কিন্তু আমরা দেখি নাই, এই যে মহাসড়ক তৈরি করা হয়েছে, এগুলো তো আজকে চিত্র ফুটে উঠেছে, মেট্রো রেল, এই যে দেশকে এগিয়ে নেওয়া, এটার জন্য দেশপ্রেম দরকার, এটার জন্য মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার। এটা কারোই ছিল না যেটা দেশরত্ন শেখ হাসিনার ছিল। কাজে তারা পারবে না। এই কারণেই তো আজকে যখন দেশরত্ন শেখ হাসিনা বলেছে আমার পাসপোর্ট ফেরত দাও, যেই বিমানে পাঠিয়েছ সেই বিমান ফেরত দাও, আমি বাংলাদেশে আসতে চাই,
কোথায় ফাঁসির মঞ্চ তৈরি করেছো, জেলখানা রেডি করো, আমি আসবো। আজকে দেখেন না, কাঁপুনি উঠে গেছে। আজকে বাংলার মানুষ এই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ সেই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছে যে কখন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। আজকে জেলায় জেলায় উপজেলায় দেখেন না কিভাবে তরুণ সমাজ জেগে গেছে। যেই তরুণদেরকে প্রতারিত করা হয়েছিল জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে, যেই তরুণদেরকে ভুল পথে নিয়ে গিয়ে তাদেরকে প্রতারণা করা হয়েছে, তাদেরকে ব্যবহার করে যে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে একটি জঙ্গি সন্ত্রাসের মধ্যে রাষ্ট্রযন্ত্র দখল করা হয়েছে, সেই তরুণরা আজকে প্রতারিত তরুণরা আজকে আত্মোপলব্ধি হচ্ছে। আজকে তারা জাগরিত হচ্ছে এবং তাদেরকে অস্ত্র দিয়ে রাষ্ট্রীয় প্রশাসনিক ভয় দেখিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা আটকে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে যে আমি দেশে আসব, তখন কিন্তু একটা জাগরণ তৈরি হয়েছে। এই জাগরণ কিন্তু বড় ধরনের জলোচ্ছ্বাস, আমি আগেই বলেছি নিম্নচাপ চলছে, এই নিম্নচাপ বড় ধরনের কিন্তু একটা জলোচ্ছ্বাসে পরিণত হবে। সেটা খুব অল্প কিছু দূরের, বেশি দূরে না, অল্প কিছু দিনের মধ্যে এই ধরনের একটি রাজনৈতিক জলোচ্ছ্বাস আমরা দেখতে পাবো।